সবাইকে আজকের এই বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। ইতিহাস মানে কিন্তু শুধু ধ্বংস বা সৃষ্টির একপেশে গল্প নয়। আজ আমরা এমন এক রোমাঞ্চকর বিষয়ে আলোচনা করব যা আপনাদের প্রচলিত অনেক ধারণায় বদলে দেবে। আজ আমরা দেখব কিভাবে বিস্তীর্ণ প্রান্তরের শুধুমাত্র একটি যাযাবর উপজাতি কেবল তদানীন্তন পরিচিত বিশ্বকে জয়ই করেনি, বরং বিশ্বব্যাপী যোগাযোগের ধরন বা গ্লোবাল কানেক্টিভিটিকে একেবারে গোড়া থেকে নতুন রূপ দিয়েছিল। চলুন ইতিহাসের এই গভীরে প্রবেশ করি। আজকের এই আলোচনায় আমাদের মূল বিষয়গুলো হচ্ছে প্রথমত চেঙ্গিস খানের শিকড়, এরপর তাদের গতি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ, বাগদাদের পতন, প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তি, তাদের বিখ্যাত ইয়াম যোগাযোগ ব্যবস্থা এবং সবশেষে তাদের রেখে যাওয়া এক জটিল উত্তরাধিকার। প্রথমেই চলুন ফিরে যায় একেবারে শুরুতে। ১ নম্বর বিষয় চেঙ্গিস খানের শেকড়। ভাবলে অবাক হতে হয়, তাই না? একটা বিশাল সাম্রাজ্য যিনি গড়বেন, তার শুরুটা কেমন ছিল? একদিকে তিনি ছিলেন এক শক্তিশালী গোত্রপতির সন্তান, এটা ছিল তার রাজকীয় ভাগ্য। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। খুব ছোটবেলায় বাবাকে বিষ খাইয়ে মারা হলো। নিজের গোত্র তার পরিবারের সাথে চরম বিশ্বাসঘাতকতা করল। তাদের তাড়িয়ে দেওয়া হলো। ভাবুন তো, প্রচণ্ড শীতে নদীর জমাট বাঁধা বরফ ভেঙে মাছ শিকার করে বেঁচে থাকতে হচ্ছে একটা ছোট ছেলেকে। এই যে চরম কষ্ট, অনাহার আর টিকে থাকার অনন্ত সংগ্রাম, এটাই কিন্তু তেমুজিনকে, যাকে আমরা পরে চেঙ্গিস খান হিসেবে জানব, শারীরিক ও মানসিকভাবে ইস্পাতের মতো কঠিন করে তুলেছিল। আর এই নির্মম শৈশব থেকেই জন্ম নিল এক বৈপ্লবিক চিন্তার। তেমুজিন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখলেন, রাজকীয় বংশ বা রক্তের সম্পর্কের আসলে কোনো দাম নেই যদি সেখানে কাজের যোগ্যতা না থাকে। তাই তিনি এমন একটা ব্যবস্থা তৈরি করলেন যাকে আমরা বলি মেরিটক্রেসি বা যোগ্যতন্ত্র। আপনি কে বা আপনার বাবার নাম কি সেটা কোনো ব্যাপারই না। আপনি যদি অনুগত হন আর যুদ্ধক্ষেত্রে আপনার চরম দক্ষতা থাকে, তবেই আপনি পুরস্কৃত হবেন। সেই যুগে দাঁড়িয়ে এটা কতটা যুগান্তকারী চিন্তা ছিল একবার চিন্তা করে দেখুন। এই যোগ্যতা নির্ভর ব্যবস্থাটাই চূড়ান্ত রূপ পেল ১২০৬ সালে। এই ঐতিহাসিক বছরে অন্যন নদীর তীরে মঙ্গল উপজাতিদের এক বিশাল সমাবেশ হল। আর সেখানে এক সময়ের সেই অনাহারী বিতাড়িত ছেলেটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল চেঙ্গিস খান বা সমগ্র বিশ্বের অধিপতি হিসেবে। বলা যায়, ঠিক এই মুহূর্তটি থেকেই পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে যাওয়ার সূচনা ঘটে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, গতি বনাম মনস্তাত্ত্বিক যুদ্ধ। মঙ্গলরা কিভাবে এত দ্রুত চীন থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত জয় করে ফেলল, এর পেছনে দুটো কৌশল কাজ করেছে। রণক্ষেত্রে তারা ছিল যেন এক একটা বিদ্যুৎ, সুদক্ষ ঘোড়সাওয়ার, প্রত্যেকের সাথে একাধিক অতিরিক্ত ঘোড়া আর ধোঁয়া বা পতাকা উড়িয়ে নিজেদের মধ্যে নিখুঁত যোগাযোগ, সব মিলিয়ে তারা ছিল অপ্রতিরোধ্য। তারা ফেক রিট্রিট বা নকল পশ্চাৎপসরণ করে শত্রুদের মারাত্মক ফাঁদে ফেলতে ওস্তাদ ছিল। কিন্তু এর পাশাপাশি তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল আরও ভয়ঙ্কর। তারা ইচ্ছে করেই একটা শহরকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিত। কেন জানেন? যাতে সেই ধ্বংসযজ্ঞের বিভৎসতা শুনে আশেপাশের শহরগুলো ভয়ে এমনিতে আত্মসমর্পণ করে বসে। যুদ্ধ শুরুর আগেই তারা শত্রুর মনের ভেতর হেরে যাওয়ার আতঙ্ক ঢুকিয়ে দিত। আমাদের তৃতীয় বিষয়, বাগদাদের পতন এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া আতঙ্ক। মঙ্গলদের এই সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের পরিণতি কিন্তু মানব সভ্যতার জন্য মোটেও সুখকর ছিল না। ১২৫৮ সাল ইতিহাসের পাতায় এক অত্যন্ত শোকাবহ বছর। হুলাগু খানের বাহিনী যখন জ্ঞানবিজ্ঞানের প্রাণকেন্দ্র বাগদাদ আক্রমণ করল, তারা শুধু একটা শহরই দখল করেনি, শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা বিশাল সব লাইব্রেরি নির্মমভাবে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এটা ছিল ইসলামিক স্বর্ণযুগের এক মর্মান্তিক সমাপ্তি। এক কথায়, একটা সমৃদ্ধ সভ্যতার বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়া হয়েছিল এই সময়ে। বাগদাদের মতো বড় বড় শহরের পতনের খবর যখন ইউরোপে পৌঁছাতে শুরু করল, তখন মানুষের মনের অবস্থা কেমন ছিল বুঝতে পারছেন? ইউরোপ তখন রীতিমতো কাঁপছে। পোল্যান্ড আর হাঙ্গেরির সীমান্তে যখন এই ভয়ঙ্কর সেনাবাহিনী পৌঁছাল, তখন পুরো ইউরোপ জুড়ে অবিশ্বাস্য সব গুজব ছড়াতে লাগল। সেই সময়ের লোকেরা ভাবত, এরা সাধারণ কোনো মানুষ বা সৈন্য নয়। তারা বলতো, এরা মানুষ নয়, এরা যেন এক ঝড়, যেন সর্বনাশা অপ্রতিরোধ্য প্রকৃতির এক শক্তি তাদের ধ্বংস করতে ধেয়ে আসছে। এবার আমরা আলোচনার চতুর্থ ভাগে যাব, প্যাক্স মঙ্গলিকা এবং বৈশ্বিক বাণিজ্য।
এতক্ষণ তো আমরা শুধু ধ্বংস আর আতঙ্কের কথা শুনলাম, কিন্তু ইতিহাসের চমকটা এখানেই। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই মঙ্গলরা এমন এক কাজ করে বসল যা বিশ্বকে চিরতরে বদলে দিল। এই সময়টাকে বলা হয় প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তি। অবাক করার মতো বিষয় হল যে মঙ্গলরা এত নিষ্ঠুরভাবে এলাকাগুলো দখল করেছিল, তারাই আবার পুরো সিল্ক রোডকে বণিক এবং মার্কোপোলোর মতো মুসাফিরদের জন্য সবচেয়ে নিরাপদ একটা করিডোরে পরিণত করেছিল। একটা প্রবাদই চালু হয়ে গিয়েছিল যে একজন কুমারী মেয়ে মাথায় সোনার বস্তা নিয়ে পুরো মঙ্গল সাম্রাজ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সম্পূর্ণ নির্ভয়ে হেঁটে পার হতে পারত। এতটাই কড়া আর নিরাপদ ছিল তাদের শাসন। আর এই চরম নিরাপত্তার কারণেই শুরু হলো এক অভূতপূর্ব আদান প্রদান। পূর্ব থেকে পশ্চিমে এমন সব প্রযুক্তি যেতে শুরু করল যা পুরো পৃথিবীর চেহারা পাল্টে দিল। চীন থেকে কাগজ, ছাপাকল, বারুদ আর দিক নির্ণয়কারী কম্পাসের মতো যুগান্তকারী জিনিসপত্র এই সুরক্ষিত সিল্ক রোড দিয়েই সরাসরি ইউরোপে পৌঁছালো। বলতে গেলে এই প্রযুক্তিগুলোই কিন্তু পরে ইউরোপের রেনেসা বা নবজাগরণের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। এর সাথে আরেকটা দারুণ ব্যাপার যোগ হয়েছিল, আর তা হল তাদের প্রশাসনিক ধর্মীয় সহনশীলতা। এত বড় একটা সাম্রাজ্য চালাতে গিয়ে তারা বুঝল ধর্ম নিয়ে মারামারি করলে চলবে না। তারা ছিল অত্যন্ত প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী। আপনি মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নাকি তাওবাদী, তাতে তাদের কিচ্ছু যায় আসত না। কোনো নির্দিষ্ট ধর্মের বাধ্যবাধকতার চেয়ে তাদের কাছে আপনার প্রশাসনিক দক্ষতা আর রাজনৈতিক আনুগত্যটাই ছিল আসল। আপনি অনুগত থাকলে আপনার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ছিল। আমাদের পঞ্চম বিষয়, বিখ্যাত ইয়াম যোগাযোগ ব্যবস্থা। এখন একটা জিনিস চিন্তা করুন, এত বিশাল ভূখণ্ড, এত নানা সংস্কৃতির মানুষ, এদের একটা কেন্দ্রীয় শাসনের অধীনে রাখা হলো কিভাবে? এর নিখুঁত উত্তর হল ইয়াম ব্যবস্থা। এটা ছিল সেই আমলের একটা অত্যাধুনিক পোস্টাল সার্ভিস বা ডাক ব্যবস্থা। এটা ঠিক কিভাবে কাজ করত? পুরো সাম্রাজ্য জুড়ে নির্দিষ্ট দূরত্বে রিলে স্টেশন বসানো হয়েছিল। একজন বার্তাবাহক পূর্ণ গতিতে ঘোড়া ছুটিয়ে একটা স্টেশনে আসতেন। এসেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ক্লান্ত ঘোড়াটা বদলে একটা তরতাজা সতেজ ঘোড়া নিয়ে আবার ছুটতেন। এই বিরামহীন রিলে সিস্টেমের কারণে দিনে প্রায় ২০০ মাইল পর্যন্ত পথ পাড়ি দেওয়া যেত। জাস্ট ভাবা যায়, গুরুত্বপূর্ণ প্রশাসনিক বার্তা বা সামরিক গোয়েন্দা খবর একেবারে অবিশ্বাস্য গতিতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছে যেত। আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ অংশে। ৬ নম্বর বিষয়, একটি জটিল বৈশ্বিক উত্তরাধিকার। এত বিশাল সফলতার পরও সব সাম্রাজ্যেরই একটা সমাপ্তি থাকে। কুবলাই খানের শাসন আমলে এই সাম্রাজ্য তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছায়। কিন্তু এত বিশাল ক্ষমতা আর এত বড় ভূখণ্ড কি আর সহজে একসাথে ধরে রাখা যায়? নিজেদের মধ্যে শুরু হলো ক্ষমতার লড়াই, উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব আর রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। আর অনিবার্যভাবেই এই বিশাল অখণ্ড সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গোল্ডেন হোর্ড, চীনের ইউয়ান রাজবংশ, ইল খানাত এবং চাগাথাই খানাত, এমন বেশ কয়েকটি আলাদা ও প্রতিযোগী রাজ্যে বিভক্ত হয়ে পড়ল তারা। এই পুরো ঐতিহাসিক যাত্রাপথটার দিকে যদি আমরা এক নজরে তাকাই, ১১৬২ সালে ওই বরফ ঢাকা তৃণভূমিতে একটা নিঃসঙ্গ জন্ম। এরপর ১২০৬ সালে চেঙ্গিস খান হিসেবে তার আত্মপ্রকাশ, ১২৫৮ সালে সেই মর্মান্তিক বাগদাদের পতন, আর শেষমেশ ১৩৬৮ সালে চীনে ইউয়ান রাজবংশের পতনের মধ্যে দিয়ে এই বিশাল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি। মাত্র ২০০ বছরেরও কম সময়ের মধ্যে পৃথিবীর মানচিত্র যেভাবে আমূল বদলে গিয়েছিল, সেটা সত্যি এক অভাবনীয় ব্যাপার। তাহলে আজকের এই বিশ্লেষণ শেষে আমরা ঠিক কোন সিদ্ধান্তে পৌঁছালাম? ইতিহাস কিন্তু আমাদের সামনে একটা দারুণ দ্বান্দ্বিক প্রশ্ন ছুড়ে দেয়। মঙ্গলরা কি শুধুই ধ্বংসের একটা ঝড় ছিল, যারা একের পর এক প্রাচীন সমৃদ্ধ সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, নাকি তারাই ছিল এক সংযুক্ত আধুনিক বিশ্বের নির্মম স্থপতি, যারা সিল্ক রোডকে পুনরুজ্জীবিত করে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এমন এক সেতুবন্ধন তৈরি করেছিল যার ওপর ভিত্তি করেই আজকের এই বিশ্ব দাঁড়িয়ে আছে? তাদের আসল পরিচয়টা আসলে কী? উত্তরটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। জ্ঞান অন্বেষণের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।